10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবে একমত জামায়াত এনসিপি, আপত্তি বিএনপি সহ 3 দলের। ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। সংস্কার ও বিচারে প্রাধান্য দিয়ে জুলাই সনদ হলে নির্বাচন জানালেন এনসিপি আহ্বায়ক। ব্যালট বিপ্লবের প্রত্যাশা মুখ্য সমন্বয়কের। শেখ হাসিনা ও সাবেক 3 সিইসি সহ 19 জনের বিরুদ্ধে বিএনপির মামলা। পুলিশের জালে সাবেক সিইসি KM নুরুল হুদা। 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। মূল্যস্ফীতি 6.5%। শামীম ওসমানের 29 ব্যাংক হিসাব জব্দ। জাবেদের 3 সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বিক্রি ঠেকাতে সম্পদ জব্দ করছে দুদক। পারমাণবিক স্থাপনায় হামলার জেরে দাঁত ভাঙা জবাব ইরানের। ইসরায়েলে দফায় দফায় হামলার ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত শতাধিক। এবং টেস্ট ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চান বিসিবির সভাপতি। রাজশাহীতে বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে আশাবাদী। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে পুরো খবর। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, এমন প্রস্তাবে একমত জামায়াত এনসিপি সহ বেশ কয়েকটি দল। তবে এ নিয়ে আপত্তি জানিয়ে সংস্কারের অন্যান্য ইস্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব সম্পর্কিত হওয়ায় এনসিসি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে ঐক্য গড়তে প্যাকেজ আলোচনার প্রস্তাব দিয়েছে বিএনপি। সাইফুর রিপনের প্রতিবেদন। রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে দ্বিতীয় ধাপে জাতীয় ঐকমত্য কমিশনের 5ম দিনের বৈঠকে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত এক ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা নিয়ে মতামত তুলে ধরেন তারা। এক পর্যায়ে কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, এমন প্রস্তাব আসে বেশ কয়েকটি দল থেকে। মেয়াদ এবং বার নিয়ে একটা বিতর্ক ছিল, সে আলোচনাটা কিছুটা আমরা সমাধান করে কাছে এসেছি। সর্বোচ্চ 10 বছর তিনি এই দায়িত্বটা তিনি পালন করবেন। দলের নিজস্ব ফোরামে আলোচনা করা এবং দলগুলোর পারস্পরিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে যথাসম্ভব ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা এবং 2 দিন গ্যাপ দিয়ে আগামী বুধবারে হয়তো আবারও আলোচনায় বসা এবং এইসব প্রশ্নগুলোতে চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আসা, সেই বিষয়ে আসার জন্য এক ধরনের সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবের পক্ষে নিজেদের অবস্থান জানায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। জীবনে ইন দ্য হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন, এটা যতবারই হোক। আমাদের 5 ইয়ার্স টার্ম ন্যাচারাল ওয়েতে এটা 2 বার হয়, সুতরাং 2 বারের বেশি পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। দুনিয়ার বহু দেশে নজির আছে এবং বাংলাদেশের জন্য এটা আমরা অত্যন্ত জরুরি মনে করি। যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার কথা, তাদের নিয়োগের ক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর যদি হাত না থাকে সেক্ষেত্রে ক্ষমতাটা কমে না, বরং ওই জায়গার ওই জুরিসডিকশনটা থাকারই কথা। তবে এ নিয়ে আপত্তি বিএনপির। দলীয় ফোরামে আলোচনা হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ন্যূনতম ঐকমত্য হলে রাজনীতিকদের ওপর জনগণের আস্থা বাড়বে। যদি হাউস এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে, কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয় বলেছি যে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয়, তার সাথে আমরা একমত হতে পারবো না। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়েও মতামত তুলে ধরেন রাজনৈতিক দলগুলো। 2 দিনের বিরতি দিয়ে বুধবার আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান ও গণহত্যা বাংলাদেশের জনগণকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুপ্রিম কোর্টের আয়োজনে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক জাতীয় সেমিনারে উপস্থিত হয়ে এ মন্তব্য করেছেন তিনি। এ সময় জুলাই শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়া আমাদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। বিস্তারিত মাহবুব তামিমের প্রতিবেদনে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে সুপ্রিম কোর্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বিচার স্বাধীনতা ও দক্ষতা হলো সমাজের মূল ভিত্তি এবং জুলাই গণঅভ্যুত্থান আমাদের এই ভিত্তিগুলো মজবুত করার সুযোগ করে দিয়েছে। যুব সমাজ যে নতুন সমাজের স্বপ্ন দেখে জুলাই প্রাণ দিয়েছে, সেই নতুন সমাজ গড়া আমাদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। Judicial independence and efficiency. These three words define the foundation of the society. And July uprising gave us the opportunity to build that civilization. It is our job to make their dream come true, the dream of creating new Bangladesh. জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা বাংলাদেশের জনগণকে অবিচারের বিরুদ্ধে সোচ্চার করেছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারের জন্য আজ জাতি ঐক্যবদ্ধ। Bangladeshis are now living in such a critical moment, born from the sacrifices of the thousands of promising, bright, brave young lives. The July Revolution represents our nation's united stand against the injustices ingrained within our social, economic and political fabric. স্বাধীনতার পর 54 বছরে যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল তা পূরণ করাই এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। সংস্কার ও বিচার প্রাধান্য দিচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিশ্চিত হলেই এনসিপি নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবে। দেশের জনগণ এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার দল এনসিপিকে ক্ষমতায় নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত শিউলি রায় রিপোর্টে। রোববার বিকেলে নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নতুন দলের নিবন্ধনের সময়সীমা শেষ দিনে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে নিবন্ধনের আবেদনপত্র জমা দেয় জাতীয় নাগরিক পার্টি। পরে সাংবাদিকদের জানান, কমিশনের নির্ধারিত সব শর্ত পূরণ করা হয়েছে। বলেন, ছাত্র জনতার দল আগামী নির্বাচনে জয়লাভ করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমাদেরকে রাখবেন, সরকার গঠনে সহযোগিতা রাখবেন। ইনশাল্লাহ আমরা এই সরকার গঠন করেই বাংলাদেশে যে জরাজীর্ণ ফেসিবাদী যে বন্দোবস্ত রয়েছে এটাকে বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করব। এই সময় দলের সদস্য সচিব জানায়, প্রতীক হিসেবে শাপলা চেয়েছে দলটি। 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। তার কিছুক্ষণ পর আরো নথি নিয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বে কমিশনে আসে দলের নেতাকর্মীরা। এই সময় নাহিদ জানায়, নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি থাকলেও সংস্কার ও বিচারকেই প্রাধান্য দিচ্ছে এনসিপি। এখনো প্রধান প্রায়োরিটি, প্রধান কাজের জায়গাটা হচ্ছে সংস্কার এবং যে বিচার, সেই বিচারগুলো নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, এবং আমরা জানি যে আপনারা জানেন যে জুলাই আসতেছে সামনে, এবং সেই জুলাই মাসে যাতে আমরা আমাদের সে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোর যে বাস্তবায়ন, এবং গত 1 বছরের মধ্যে আমরা আসলে কেন পারলাম না, আমাদের সীমাবদ্ধতাগুলো কি, এবং এই সরকার থাকা অবস্থায় সামনের সময়গুলো আমরা কিভাবে কাজে লাগিয়ে সেই দাবিগুলো পূরণ করব, সে বিষয়ে আমরা কাজ করব। শেষ দিনে অর্ধশতাধিক দল নিবন্ধনে আবেদন করে। জনতা পার্টি মহাসচিব শওকত মাহমুদ বলেন, রাজনৈতিক বিধিমালায় যে শর্ত দেওয়া হয়েছে সব প্রতিপালন করেই নিবন্ধনের জন্য জমা দেওয়া হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা যেটা, সেই বিধিমালা 2008-এর, যেটা পরে 2012-তে সংশোধিত হয়েছে, সেই বিধিমালায় যেসব শর্তের কথা বলা হয়েছে সেই সকল শর্ত প্রতিপালন করেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি। এছাড়া আমজনতা পার্টি, ন্যাশনাল ডেমোক্রেসি পার্টি, জনতা দল সহ আবেদনকারী সব রাজনৈতিক দল নিজ নিজ দলের নিবন্ধন পাবে বলে আশা প্রকাশ করেন। আমরা বিশ্বাস করি গণতন্ত্র, আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্র। যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা জনতা দল সৃষ্টি করেছি তার নিবন্ধনের জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমরা
জমা করলাম। এই ধাপে প্রায় 150 রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। গেল 3টি জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল থানায় গিয়ে এই মামলাটি করে। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বারবার অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মামলা করতে হয়েছে বলে জানান বিএনপি নেতারা। তারেক মাহমুদ সুজনের সহযোগিতায় এম এ আজিমের রিপোর্ট। 2014 সালের জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতি, 18 নির্বাচনে রাতের ভোট আর 24-এর নির্বাচনের অনিয়ম নিয়ে বারবারই প্রশ্ন তুলে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে এ বিষয়ে অভিযোগ জানাতে আবারও নির্বাচন কমিশনে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপি নেতারা জানান, বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিএসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সরকার। আওয়ামী লীগের তরফ থেকেই আপনার প্রার্থী দিয়ে এবং জাতীয় পার্টি এই কাদেরকে কয়েকটা সিট দিয়ে একটা নাটক, প্রহসন নাটক সাজিয়ে ভোট করেছে। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায়, এবং দুটি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। পরে প্রতিনিধি দলের সদস্যরা যান রাজধানীর শেরেবাংলা নগর থানায়। সেখানে 2014 সালের নির্বাচনের তৎকালীন সিএসি কাজী রকিবউদ্দিন আহমেদ, 2018 সালের নির্বাচনে তৎকালীন সিএসি AKM নুরুল হুদা ও 2024 সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 24 জনের নাম উল্লেখ করে একটি মামলার আবেদন করেন তারা। শেখ হাসিনার সাবেক যে স্বৈরশাসক যে দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী দাবি করেছে, তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজাহারের কপি নিয়ে এসেছি। তখন সেই নির্বাচন কমিশনার ওই অভিযোগগুলো আমাদের কোনো অ্যাকশন নেয়নি। সেগুলোর ছায়ালিপি সহ আলামত হিসাবে সহ আমরা মূল একটা এফআইআর ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরেবাংলা নগর বরাবর আমরা জমা দেব। মামলার আবেদনে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেপ্তার, গুরুতর জখম ও হত্যার অভিযোগও করা হয়। এ সময় অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান শেরেবাংলা নগর থানার ওসি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি KM নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়। এর আগে সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনারের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মামলাটি করেছেন। মামলায় এতে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করা হয়। পরে সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। দেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্র শুল্ক সমস্যার সমাধান করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিএনপি ক্ষমতায় এলে দেশের শিক্ষা ও গবেষণায় জোর দেবে বলে জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশের শুল্ক নিয়ে। এছাড়া আলোচনায় গুরুত্ব পেয়েছে প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকও। বলেন, আমেরিকা সহ বাংলাদেশের সঙ্গে জড়িত সব রাষ্ট্র নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াতে তাদের পরিকল্পনা ঠিক করছে। তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে, সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে
এবং নির্বাচনমুখী হয়েছে, সেটাও আলোচনায় আসছে। আর সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তা, শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক এক সংলাপে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্য এক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে দেশ থেকে মেধা পাচার বন্ধ করা সম্ভব। সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে, যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয়, সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায়, স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোতে পাওয়া যায়, অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে। তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। বিগত দিনে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ঋণের টাকার যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের ওপর চাপ কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট পাশ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, দুর্বল প্রতিষ্ঠান ও লোকবল সংকট বাজেট বাস্তবায়নে বড় সংকট। এবার পরিচালনা ব্যয় ধরা হয়েছে 5,60,000 কোটি টাকা, আর বাজেট ঘাটতি 3.62%। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। এবার সংসদের বাইরে 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ, যা প্রচার করা হয় বিটিভি সহ বেসরকারি সব গণমাধ্যমে। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম। সোমবার সকালে আগামী 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন দেওয়া হয় এই বাজেট। রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী 1 জুলাই থেকে কার্যকর করা হবে। পরে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন অর্থ উপদেষ্টা, বলেন বিদেশি সহায়তা আসছে যা আগামীতে আরো বাড়বে। সব মিলিয়ে বাজেট বাস্তবায়ন সহজ হবে। তারপর আমাদের ট্যাক্সেবল ক্যাপাসিটি, যেটা আমরা মনে করি ট্যাক্স করব এখানে সেখানে, আপনারা দেখছেন ব্যবসায়ের দিক দিয়ে, ব্যক্তিগত দিক দিয়ে। আর দ্বিতীয়ত হলো বাইরে থেকে অর্থ আনা, ডেট সাস্টেনেবিলিটির ব্যাপারগুলো আছে, আমাদের সঞ্চয় যে মোবিলিটি এগুলো আছে। তাছাড়া আমাদের চ্যালেঞ্জ কিন্তু বেশ অনেক। আর সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখলাম, আমরা যে ইমপ্লিমেন্ট করব, অনেক প্রতিষ্ঠান উইক হয়ে গেছে। আমি একটা ভালো শব্দ ইউজ করলাম, উইক, দুর্বল। আর দুর্বল হয়েছে না দুর্বল করা হয়েছে সেটা আপনাদের ব্যাপার, আপনারা দেখেন। খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য। এই সময় কালো টাকা সাদা করার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, সব টাকা কালো টাকা নয়, তবে কালো টাকা বৈধ করার কোনো সুযোগ থাকছে না, আইনে নেই। আর সবচেয়ে বড় একটা ডিসিশন নিয়েছি, আপনাদের অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি কিন্তু সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে, আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নাই, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এনবিআর চেয়ারম্যান বলেন, হাটের রিং ও চোখের লেন্সের ভ্যাট 5% ছিল, এটা বাতিল করে শূন্য করা হয়েছে। সেটা হলো হার্টের রিং এবং চোখের লেন্স, এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স 5% ছিল। এটা এবার গত জানুয়ারিতে এটা 7.5% হয়ে গেছে সবার জন্যই। তা আমরা এটা পুরো জিরো করে দিয়েছি। মানে এটা কিন্তু গতবার যেটা 5% ছিল, এটা আবার জিরো হয়ে গেছে। এবারের বাজেটে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে 6.5%, আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.5%। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পতিত সরকারের পলাতক মন্ত্রী এমপিদের সম্পদ বিক্রি ঠেকাতে সম্পদ জব্দ করছে দুদক। এরই ধারাবাহিকতায় এবার আলোচিত সাবেক এমপি শামীম ওসমানের 29 ব্যাংক হিসাব সহ স্থাবর সম্পদ জব্দ করেছে সংস্থাটি। এদিন দুদকের আবেদনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের 3 সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ফজলাদিতে রিপোর্ট। 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন শামীম ওসমান। ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য। এরই মধ্যে অর্থ পাচারের অভিযোগে শামীম ওসমান সহ তার পরিবারের বিরুদ্ধে মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মামলার এই আসামি তার সম্পদ বেহাতের সর্বাত্মক প্রচেষ্টা করছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সম্প্রতি সম্পদ জব্দ করতে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। রোববার সে আবেদনে সাড়া দিয়ে 29 ব্যাংক হিসেবে প্রায় 13 কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান এবং তার পরিবারের
সদস্যদের স্থাবর সম্পদ জব্দ এবং 29টি ব্যাংক অ্যাকাউন্টে 13 কোটি টাকার মতো ফ্রিজ করেছে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 3 সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 3 সন্তান তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একই দিন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সন্তান সুপ্রিয় ভট্টাচার্যের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং 3 কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ের পুকুরের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে হাত থেকে কবজি বিচ্ছিন্ন সহ আহত হয়েছেন 6 জন। রোববার দুপুরে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চাঁদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চাঁদপুর গ্রামে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে ইছামুদ্দিনের সাথে ইদ্রিস মিয়ার বিরোধ চলে আসছে। এর জের ধরে দুপুরে চাঁদপুর গ্রামের রেল লাইনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার ছেলে মেহেদি ও তার পক্ষের হুমায়ুন কবির নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। এ ঘটনায় প্রতিপক্ষ ইছামুদ্দিন, তার স্ত্রী ও ছেলেও আহত হয়েছেন।